এই বর্ষার দুপুরে আজ আমার খুব ইচ্ছে করছিল কাঁচা আম দিয়ে মাংসের ঝোল রান্না করি। এখন থেকে রান্নাঘরে যা লাগবে সব আমার ঘর থেকে মেপে মেপে নিয়ে আসবি। তোর মা আজকে এত রেগে আছে কেন রে? তুই কিছু করেছিস নাকি? এখন তুমি সাহায্য না করলে আমরা কোথায় যাব? তুই আমার চোখের সামনে সম্পত্তির ভাগ চাইছিস বলে আমি কি মরে গেছি নাকি? ওরে বাবা কবিতা, আকাশটার দিকে তাকিয়ে দেখেছিস একবার? মনে হচ্ছে তো আজ একেবারে আকাশ ভেঙে পড়বে। এই আষাঢ় মাস শুরু হতে না হতেই প্রকৃতি যেন একেবারে পাগল হয়ে উঠেছে। টানা 3 দিন ধরেই এক নাগাড়ে বৃষ্টি। ইস, ঘর থেকে এখন বেরোনোই দায় হয়ে পড়েছে। আর বলিস না সুনিতাদি, এই বৃষ্টির দিনে বাড়ির কাজ যেন আরো বেড়েই যায়। তার উপর মেঘলা আকাশ দেখলে মনটা কেমন ভার হয়ে থাকে। তোর সাথে দেখা হলো ভালোই হলো। আমি তো ভাবছিলাম তোর কাছে একবার যাব, কিন্তু ওই যে বাড়িতে তো জানিসই সব। আরে তোর তো অনেক আয়ু বলতে হবে রে কবিতা। আমি ঠিক তোর কথাই ভাবছিলাম আজ সকালে। ভাবছিলাম কতদিন ধরে তো কবিতা আসে না। তোদের বাড়িতে সব ঠিকঠাক আছে তো রে? ঠিকঠাক আর কোথায় দিদি, আমার ওই হাড় কিপ্টে শাশুড়ি মায়ের কথা তো জানিসই। এই মেঘলা দিনে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে, কিন্তু তার সাধ্য কোথায় বল? ওনার অনুমতি ছাড়া রান্নাঘরে এক ফোঁটা তেলও বেশি ঢালা যায় না। মা তো সারা দিন রান্নাঘরে চাল ডালের হিসেব নিয়ে বসে থাকে। একটু চোখের আড়াল হলেই উনি রান্নাঘরে গিয়ে হানা দেন। কিপটেমি তো ওনার পুরনো রোগ রে। কিন্তু এই বয়সে এসেও মানুষ এত হিসেবি হয় কি করে বলতো? সঞ্চয় করা ভালো, আপদ বিপদে কাজে লাগে, কিন্তু তাই বলে কি নিজের পেটে টান দিয়ে জমানো ঠিক? তোদের তো অভাব নেই রে, সুমনও তো ভালো আয় করে। অভাব নেই ঠিকই দিদি, কিন্তু মনের শান্তি তো নেই। মা তো মনে করেন আমরা সবাই ওনার সম্পত্তির শত্রু। এই বর্ষার দুপুরে আজ আমার খুব ইচ্ছে করছিল কাঁচা আম দিয়ে মাংসের ঝোল রান্না করি, কিন্তু মা বাগান থেকে আম পাড়তে দিলে তো। আর তেলের শিশি তো ওনার ঘরের আলমারিতে তালা বন্ধ থাকে, বোঝো এবার। ছি, এ তো বড় কষ্টের কথা। শোন কবিতা, তোকে এভাবে মন খারাপ করে থাকতে দেখলে কিন্তু আমারও খুব খারাপ লাগে। আমরা তো প্রতিবেশী, তোদের যে কোনো দরকারে আমরা তো আগে আসব। ওনার ব্যবহার যেমনই হোক, তুই কিন্তু ভেঙে পড়িস না। মাঝে মাঝে মনে হয় এই সংসার ছেড়ে কোথাও পালিয়ে যায়। প্রতিবেশী হিসেবে তোরা আছিস বলেই একটু মন খুলে কথা বলতে পারি। মা তো আমাদের সাথে এমন ব্যবহার করেন যেন আমরা ওনার কেনা গোলাম। ওনার স্বভাব তো পুরো গ্রামই জানে রে। তোরা তো পাশাপাশি বাড়ির মানুষ, আমাদের সাথে মিলেমিশে থাকাটাই তো স্বাভাবিক। কিন্তু উনি তো কাউকেই সহ্য করতে পারে না। চলি তবে দিদি, বেশি দেরি করলে মা আবার রান্নাঘরে গিয়ে হানা দেবেন। মা, ও মা, তোমার লুচি ভাজা আর কতক্ষণ লাগবে? ঠাকুমা তো ঘরের ভেতরে বসে চেঁচাচ্ছে। ওনার নাকি খুব খিদে পেয়েছে, আর তোমাকে জলখাবার দিতে দেরি হচ্ছে বলে কত কথা শোনাচ্ছে। তোর ঠাকুমা একটু পাড়ায় ঘুরতে গিয়েছিল না? এত তাড়াতাড়ি ফিরে এলো কি করে এই বৃষ্টির মধ্যে? পিহু, তুই এক কাজ কর তো মা, এই তেলের বড় টিনটা তাড়াতাড়ি নিয়ে গিয়ে চালের ড্রামের পেছনে লুকিয়ে রাখ, আর এই ছোট তেলের শিশিটা সামনে রাখ। কেন মা, ঠাকুমা দেখলে কি বকবে? তুমি তো দেখি অনেক তেল দিয়ে লুচি ভাজছো। ঠাকুমা দেখলে তো আজ লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। তুমি জানো না মা, ঠাকুমা কালকেও বলেছিল যে তুমি নাকি সাবান অনেক বেশি খরচ করো। ওসব বুঝবি না মা, যা বলছি সেটা আগে কর। ওনার কানে তেলের ছ্যাঁক ছ্যাঁক শব্দ গেলে উনি এখনই ছুটে আসবেন। এ বাড়ির কি একটা মানুষও কাজের আছে? ননিকে পাঠালাম কবিতা কখন থেকে রান্নাঘরে বসে আছে দেখতে, এখনো তার দেখা নেই। বলি লুচি ভাজছো নাকি সোনার মোহর বানাচ্ছ? এত দেরি কিসের শুনি? এই যা, ঠাকুমা তো এসেই গেল। মা, আমি এখন কি করব? এ কি কবিতা, এ আমি কি দেখছি? কড়াইতে কি তেলের সাগর ভাসিয়েছো?
আমি কি তোকে বলেছিলাম যে পুরো গ্রামের লোককে নেমন্তন্ন করে লুচি খাওয়াতে হবে? তেলের টিন থেকে এত তেল বের করার সাহস তোকে কে দিয়েছে? মা, আসলে লুচিগুলো একটু ফুলকো করে করতে চেয়েছিলাম তো, তাই সামান্য একটু তেল বেশি দিয়েছি। বৃষ্টির দিনে একটু মচমচে না হলে কি ভালো লাগে? সামান্য তেল? তুই তো দেখি আমাদের বাড়ির শ্রীবৃদ্ধি সব এই কড়াইতেই ঢেলে দিচ্ছিস। ড্রাম থেকে একটু একটু করে নিয়ে শিশিতে রাখতে বলেছিলাম না? তুই তো দেখি ড্রামটাই খালি করে দিবি। আর এই মেঝেতে ময়দা পড়ে আছে কেন? চাল ডাল ময়দা কি আকাশ থেকে পড়ে? ময়দা চালতে গিয়ে একটু পড়ে গিয়েছিল মা, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। আপনি ঘরে গিয়ে বসুন, আমি এখনই পিহুকে দিয়ে আপনার খাবার পাঠিয়ে দিচ্ছি। তোদের এই অপচয় দেখলে শরীরের রক্ত একেবারে মাথায় উঠে যায়। আজ থেকে আর কোনো কথা চলবে না। এখন থেকে রান্নাঘরে যা লাগবে সব আমার ঘর থেকে মেপে মেপে নিয়ে আসবি। তেলের ড্রাম আর ময়দার পাত্র আমার ঘরে থাকবে। পিহু, তুই এদিকে আয় তো নাতনি। এই বড় ড্রামটা আর ময়দার কৌটোটা নিয়ে আমার ঘরের সিন্দুকে রাখ। ঠিক আছে মা, আপনি যখন বলবেন তখনই দেব। পিহু, ঠাকুমাকে সাহায্য কর জিনিসগুলো নিয়ে যেতে। কি ব্যাপার কবিতা, টেবিলে আজকে এত নিরামিষ কেন? আর তোমার মুখটাও আজকে এমন হাঁড়িপোনা হয়ে আছে কেন? একা একা বিড়বিড় করছো কেন কবিতা? কিছু হয়েছে নাকি? খেতে বসেছ, চুপচাপ খেয়ে নাও তো। আমার মাথায় কত চিন্তা থাকে তোমরা কেউ বোঝো না। খাওয়ার সময় অন্তত আমার মাথা খেও না তোমরা। ওরে বাবা, আমি আবার কি করলাম? আমি তো কেবল তরকারির কথা জিজ্ঞেস করলাম। পিহু, তোর মা আজকে এত রেগে আছে কেন রে? তুই কিছু করেছিস নাকি? আমি কিছু করিনি বাবা। ঠাকুমা আজ রান্নাঘরে গিয়ে মাকে অনেক বকা দিয়েছে। ওই যে মা একটু বেশি তেল দিয়ে লুচি ভেজেছিল তো, তাই ঠাকুমা এসে তেলের ড্রাম নিজের ঘরে নিয়ে তালা দিয়ে দিয়েছে। এখন নাকি প্রতিদিন রান্নার তেল ঠাকুমার হাত থেকেই মেপে আনতে হবে। উফ, মা আর পারলো না। বৃদ্ধ বয়সে মানুষের একটু ধর্মকর্মে মন দেওয়া উচিত। আর মা সারা দিন চাল ডাল আর তেলের হিসেব নিয়ে পড়ে আছে। কবিতা, তুমি কিছু মনে করো না। মার তো স্বভাব তুমি জানোই, তাই না? স্বভাব নয় গো, স্বভাব নয়, এ হচ্ছে এক ধরনের অসুখ। তোমার মা এই কিপটেমিতে সারা দুনিয়ায় প্রথম হবেন। সকাল থেকে বসে আছি, এ বাড়িতে কি কেউ নেই নাকি? এক কাপ চাও কি আজকে জুটবে না? পেটটা গুড়গুড় করছে সেই ভোর থেকে। কবিতা, ও কবিতা, বলি মরে গেলি নাকি সব? এই নিন মা আপনার চা, চিনি একদম কম দিয়েছি, যেমনটা আপনি পছন্দ করেন। সাথে কি দুটো বিস্কুট দেবো মা? বিস্কুট এখন খাওয়ার দরকার নেই। বিকেলে যদি কেউ আসে তবে তাদের কি খেতে দেব? অতিথি আপ্যায়ন বলে তো একটা কথা আছে। চায়ের লিকার ঠিক আছে তো? আর শোন, মীরার কোনো খবর আছে নাকি? দিদি ভাইয়ের কথা বলতে বলতে দিদি ভাই তো হাজির। ওই দেখুন গেট দিয়ে ঢুকছে, হাতে অনেক বড় একটা ব্যাগ। এ কি, মীরা এখানে? এই অসময়ে, তাও আবার এত বড় ব্যাগ নিয়ে? কি ব্যাপার রে মীরা? জামাই আসেনি তোর সাথে? বড্ড তোমার কথা মনে পড়ছিল মা, তাই না জানিয়ে চলে এলাম। বৃষ্টির দিনে একা বাড়িতে মন ঠিক ছিল না। সুমনদার কাছেও অনেকদিন আসা হয়নি, তাই ভাবলাম কয়েকদিন থেকে যাই। কবিতা বৌদি, পিহু কোথায়? এসছিস ভালো কথা, কিন্তু এত বড় ব্যাগ কেন? কতদিনের জন্য এসেছিস? আর সুমনকে তো একবার জানাতে পারতিস। জামাইকে একা রেখে চলে এলি? ও মা, নিজের বাবার বাড়িতে আসবো, তার জন্য আবার অনুমতি নিতে হবে নাকি? আর ব্যাগ বড় হওয়ার কারণ আছে মা, পরে বলছি। মা, খুব খিদে পেয়েছে। বৌদি, আজ দুপুরে কি রান্না করেছো? দুপুরে আর কি হবে? ওই ডাল আর সবজি। আমি তো কবিতাকে মেপে চাল দিয়েছি।
এখন তুই এলি, তোর খাবার চাল কোথা থেকে আসবে শুনি? এই কবিতা, চাল ধুয়ে ফেলেছিস? হ্যাঁ মা, চাল তো ভেজানো হয়ে গিয়েছে। এখন দিদিভাই যেহেতু এসেছে, আপনি না হয় চালের ড্রামটা একবার খুলে দিন, একটু বেশি করে রান্না করি আজ। না না, একদমই না। যা দিয়েছি তাতেই রান্না হবে। ওই ভাতেই সবাই একটু একটু করে ভাগ করে খেলে হবে। মীরা তো আর বাইরের কেউ নয়, একটু কম খেলে ওর শরীর খারাপ হবে না। উফ, নিজের মেয়ের উপরেও এত কৃপণতা! এই বাড়ির এবার একটা উচিত শিক্ষা দিতেই হবে, না হলে মান সম্মান সব ধুলোয় মিশে যাবে এই বুড়ি চোন। থাক বৌদি, তুমি কষ্ট করো না। আমি না হয় মার ভাগের ভাত থেকে একটু ভাগ বসাবো। মা তো আমাদের জন্য সব আগলে রেখেছেন, একটু আধটু ত্যাগে ওনার কিছু হবে না। খবরদার মীরা, আমার খাবারে নজর দিবি না। যা দিয়েছি তাই খা, আর না হলে নিজের খাবার নিজে কিনে নে। আমার সংসারে অপচয় আমি বরদাস্ত করব না। দিদি ভাই, তুমি ব্যাগ হাতে নিয়ে বড্ড গম্ভীর হয়ে আছো আজ। মা তো যা বলার বলেইছে। তুমি কি কিছু নিয়ে দুশ্চিন্তা করছো? কোনো সমস্যা হয়েছে কি তোমার শ্বশুর বাড়িতে? কি বলবো বৌদি, তোমাকে বিশ্বাস করা যায় বলেই বলছি। আসলে তোমার জামাই একটা নতুন ব্যবসা শুরু করেছে। শুরুতে ভালোই লাভ হচ্ছিল, কিন্তু হঠাৎ বাজারে মন্দা আসায় মূলধনের অভাবে ব্যবসাটা একদম বন্ধ হয়ে গিয়েছে। আমাদের অনেক টাকার দরকার এখন। ও মা, এ তো বড় বিপদের কথা। সুমনকে বলেছো কিছু? ও হয়তো কিছু সাহায্য করতে পারবে। সুমনদা তো নিজের সংসার চালাতেই হিমশিম খায় বৌদি। আমি আসলে মার কাছে চাইছিলাম, বাবার করার সম্পত্তির একটা অংশ তো আমার পাওনা আছে। মা যদি ওই পেছনের জমিটা আমাকে দিয়ে দিতেন, তবে সেটা বিক্রি করে আমরা ব্যবসাটা দাঁড় করাতে পারতাম। তুমি মার কাছে জমি চেয়েছো? তুমি কি জানো না মা কতটা সম্পত্তি আগলে রাখা মানুষ? উনি বেঁচে থাকতে 1 ইঞ্চি জমিও কাউকে দেবেন না। ওনার কাছে টাকা মানেই জীবন। বলবো বৌদি, আজ রাতেই বলবো। নিজের পাওনা চাইতে দোষ কি? বাবা তো আমাদের দুজনের জন্যই সম্পত্তি রেখে গিয়েছেন, মা তো শুধু সেটার পাহারাদার। কিসের পাওনা? কিসের জমি? মীরা, তোর তো সাহস কম নয়। তুই আমার চোখের সামনে সম্পত্তির ভাগ চাইছিস? বলি আমি কি মরে গেছি নাকি? তোরা শকুনের মতো ভাগ বসাতে এসেছিস? মা, আমি তোমার ভালোই চাইছি। তোমার জামাই বিপদে পড়েছে, এখন তুমি সাহায্য না করলে আমরা কোথায় যাব? ওই জমিটা তো পড়েই আছে। পড়েই থাকুক, ও আমি বেঁচে থাকতে ওই জমির ওপর কারোর ছায়া পড়তে দেব না। তুই টাকা চাইলে সুমনকে বল, আর না হলে জামাইকে খাটতে বল। মা শান্ত হও, মীরা বিপদে পড়েছে বলেই বলছে। তুমি না হয় একটু ভেবে দেখো, ওর অংশটা তো প্রাপ্য। আপনি সুমনকেও চুপ থাকতে বলেছেন মা। এখন দিদি ভাইকে সাহায্য করা কি আপনার কর্তব্য নয়? আপনি কি এই টাকা পয়সা সব সাথে করে নিয়ে যাবেন? চুপ কর কবিতা, বড় বড় কথা শিখিয়েছিস সুমনকে। শোন মীরা, এই বাড়ির একটা কানা করিও তুই পাবি না আমি বেঁচে থাকতে। তোরা কি আমার মৃত্যুর অপেক্ষা করছিস নাকি? ছি 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 ছি, এমন কুলাঙ্গার সন্তান কারোর হয়? ছি, খাবার সময় এই ঝগড়া আমার আর ভালো লাগে না। মীরা, একটু তাড়াতাড়ি হাত চালা, সুমন আবার অফিসে যাবে। আমি আজ সুজি বানাচ্ছি দিদি ভাইয়ের জন্য। মা দেখলে যদিও চিৎকার করবেন। বৌদি, তুমি আজ অনেক তেল দিচ্ছ কিন্তু সুজিতে। মা দেখলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবেন। মা তো এখন ওনার ঘরের বারান্দায় বসে নজর রাখছেন আমাদের ওপর। রাখুক নজর। আজ সুমনের বন্ধু রোহন আর তার স্ত্রী আসবে বলেছে। ওদের সামনে তো আর আলু সেদ্ধ দেওয়া যায় না। মা কিপটেমি করুক, আমি আমার অতিথিদের সেবা করবই। কবিতা, ও কবিতা, বাড়িতে আছিস নাকি রে? আমি এসে পড়লাম। আরে সুনিতা দি, এসো এসো।
মীরার সাথে পরিচয় করিয়ে দিই। ও দিদি, এত আনন্দ কিসের আজ? তোমার মুখ তো উজ্জ্বল দেখাচ্ছে। আনন্দ হবে না কেন? আজ আমার ছোট ছেলের অন্নপ্রাশন। বৃষ্টি থেমেছে বলে আয়োজনটা আজই করছি। ছোটখাটো অনুষ্ঠান, তবে আমি ঠিক করেছি আজ কাঁচা আম দিয়ে সুস্বাদু মাংসের ঝোল রান্না করব। তোদের সবার নিমন্ত্রণ রইল দুপুরে। বাহ, এ তো দারুণ খবর। কিন্তু দিদি, আমাদের বাড়িতে মা তো এসব প্রতিবেশীর হাতের রান্না খেতেই চান না। উনি বলেন বাইরের খাওয়া মানেই নাকি খরচ আর অসুখ। কে বললোটাকে আমি খাবো না? সুনিতা মা, কি বলছো তুমি? নিমন্ত্রণ করতে এসেছো? হ্যাঁ কাকিমা, আজ আমার ছেলের মুখে ভাত কাঁচা আম দিয়ে মাংসের ঝোল বানাচ্ছি। আপনাদের সবাইকে কিন্তু আসতে হবে। রোহান আর প্রিয়াও ওখানে আসবে। মা, আপনি কি যাবেন? কাল দিদি ভাইয়ের সাথে তো আপনার অনেক কথা কাটাকাটি হলো। ঝগড়া হয়েছে তাতে কি? ঘরের কথা ঘরে, কিন্তু পাড়ার লোকের নিমন্ত্রণ ফেরানো তো অভদ্রতা। আর তাছাড়া বাড়িতে আজ রান্না না করলে চাল তেল সবই তো বাঁচবে। আমি তবে আসি কাকিমা, ঠিক সময় পৌঁছে যাবেন কিন্তু। হৈশ্বরী কাকিমা, আপনার জন্য বেশি করে মাংসের ঝোল দিচ্ছি। আপনার তো কাঁচা আম খুব প্রিয়। দাও দাও মা, বাড়িতে তো আর এসব জোটে না। কবিতা তো তেলের ভয় রান্নাই করতে চায় না। আজ তোমার হাতের সুস্বাদু রান্না খেয়ে তৃপ্তি পাবো। ঠাকুমা, তুমি তো দেখি নিচের পাতের আমগুলো চিবিয়ে শেষ করে দিচ্ছ। পাটি ভর্তি ঝোল আরো একবার নেবে নাকি? নেব না কেন? শরীরটা আজ খুব দুর্বল লাগছে, একটু পুষ্টিকর খাবার খাওয়া দরকার। ও সুনিতা মা, ঝোলটা সত্যি অমৃত হয়েছে। এই কাঁচা আমের টক স্বাদটা জিভে লেগে থাকবে। ঈশ্বরী মাসিমা, আজ কিন্তু বেশি খেয়ে ফেলেছেন। বাড়িতে গিয়ে হজম করতে পারবেন তো? রোহন, ওসব বলো না। মাসিমা অনেকদিন পর একটু মন খুলে খাচ্ছেন। সুমনেরও উচিত মাসিমাকে এমন ভালো মন্দ খাওয়ানো। সুমন কি খাওয়াবে? ও তো গিন্নি পাগল। কবিতা তো ওনার সিন্ধুকে চাবি দিয়ে রাখে। আজ সুনিতার জন্য আমি মন ভরে খেলাম। বাড়িতে গিয়ে আজ শান্তিতে একটা ঘুম দেব। বৃষ্টির দিনের এই কাঁচা আম আর মাংসের ঝোল সত্যি সেরা। দিদি ভাই, মা এখনো উঠছে না কেন বলো তো? প্রতিদিন তো ভোর হতে না হতেই রান্নাঘরে হানা দেয়। আজ কি শরীর খারাপ হলো নাকি ওনার? কাল রাতেও তো কিছু খাননি বাড়ি ফিরে। মা তো কাল দুপুরে অনেক খেয়েছেন, হয়তো এখনো ঘুমের ঘোর কাটেনি। চলো একবার ঘরে গিয়ে দেখি। মা, ও মা, মা ওঠো এবার, অনেক বেলা হয়ে গেছে যে। মা, মার শরীর এরকম ঠান্ডা হয়ে আছে কেন? ও মা, মা কথা বলছেন না কেন? দিদি ভাই, সুমন, তাড়াতাড়ি এসো। মা কোনো সাড়া দিচ্ছে না কেন? কি হয়েছে কবিতা? চিৎকার করছো কেন? মার কি হয়েছে? ওরে ওরে দাদা, মা তো নড়ছে না রে। মার চোখ দুটো কেমন আধখোলা হয়ে আছে। মা আমাদের ছেড়ে চলে গেল নাকি? কাল দুপুরে তো কত ভালো করে খেলেন মানুষটা। মার নেই রে মীরা, মা মারা গেছে। কিন্তু এইভাবে হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো নাকি অন্য কিছু? শরীরটা এমন নীলচে দেখাচ্ছে কেন? ও মা, মা এ কি হলো? আমাদের বাড়ির প্রাণটাই যে চলে গেল। না, মা আমাদের কত শাসন করতেন, এখন আমাদের কে দেখবে? দিদি ভাই, মা তো কাল সুনিতার বাড়ি এই মাংসের ঝোলকেই ঘুমিয়েছিল। ওরাই কি তবে খাবারে কিছু মিশিয়ে দিল? রোহান আর প্রিয়াকে না জানানো পর্যন্ত আমি মাকে দাওয়া করতে দেব না। আমার মনে হচ্ছে কেউ কেউ মাকে বিষ খাইয়ে মেরেছে।
হ্যাঁ দাদা, তাড়াতাড়ি পুলিশ ডাকো। ওই সুনিতাই মাকে মেরেছে। মার সাথে ওনার তো আগে ঝগড়া ছিল ওই বাগান থেকে আম পাড়া নিয়ে। ওরাই নিশ্চয়ই প্রতিশোধ নিল। সুমন, পুলিশ আসার আগে আমাদের রোহন ভাইকে জানানো উচিত। উনি তো গোয়েন্দা, উনি ঠিক রহস্য ভেদ করবেন। সুমন, নিজেকে সামলাও। মৃত্যু তো ধ্রুব সত্য, কিন্তু তোমার মায়ের মৃত্যুটা স্বাভাবিক বলে মনে হচ্ছে না। এই প্রিয়া, তুমি একবার রান্নাঘরের ডাস্টবিন আর মাসিমার ব্যবহার করা গ্লাসগুলো চেক করো তো। রোহান, মাসিমার ঘরে একটা কাঁচের গ্লাস পাওয়া গিয়েছে যাতে সামান্য দুধের অবশিষ্টাংশ রয়েছে। সুমন মাসিমা কি রাতে দুধ খেতেন? হ্যাঁ প্রিয়া, মার তো অভ্যেস ছিল রাতে শোবার আগে এক গ্লাস গরম দুধ খাওয়ার। কালকে রাতেও হয়তো খেয়েছিলেন। কবিতা, তুমি কি কালকে রাতে দুধ দিয়েছিলে মাকে? না তো সুমন, মা তো সুনিতার বাড়ি থেকে খেয়ে এসেই বললেন ওনার পেট ভরে গেছে। আমি ভেবেছিলাম উনি দুধ খাবেন না, তাই আমি আর দিতে চাইনি। তবে ক্লাসে দুধ এলো কোত্থেকে? তার মানে কেউ একজন রাতে মাসিমার ঘরে দুধ নিয়ে গিয়েছিল। আচ্ছা মীরা, তুমি কি মাসিমার জন্য দুধ নিয়ে এসেছিলে? কারণ সম্পত্তির ভাগ নিয়ে মাসিমার সাথে তোমারই সবচেয়ে বেশি ঝামেলা চলছিল। এ কি বলছো রোহন ভাই? আমি কেন মাকে মারবো? আমি সম্পত্তির ভাগ চেয়েছি ঠিকই, কিন্তু মা তো আমার নিজের মা। আমি কেন ওনার দুধের গ্লাসে বিষ মেশাবো? আমি তো জানতামই না মা রাতে দুধ খান। রোহান, রান্নাঘরের জানালাটা খোলা ছিল। সুমন, তোমাদের বাড়ির চাবি কার কার কাছে থাকে? আর কাল রাতে কি কেউ বাড়িতে ঢুকেছিল বাইরে থেকে? সুনিতা আর তার স্বামী আজ এখানে নেই কেন? ওরা তো প্রতিবেশী। মাসিমার মৃত্যুতে ওদের তো সবার আগে আসার কথা ছিল। এই প্রিয়া, তুমি একবার সুনিতাদের বাড়িতে যাও তো। ভাইয়া, আমি একটা কথা বলি। মা খুব কিপটে ছিলেন। উনি নিজের সিন্দুকের চাবি সব সময় আঁচলে বেঁধে রাখতেন, অথচ দেখুন সিন্দুকটা এখন খোলা। ভেতর থেকে কিছু সোনা আর দলিলও গায়েব হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে। তার মানে এটা শুধু সম্পত্তি নিয়ে খুন হতে পারে না, এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে। রোহান, তোমার কি মনে হয় খুনি এই দুধের গ্লাসটা সরাতে আসবে? আমরা তো সবার সামনেই বলছি এই গ্লাসেই হচ্ছে আঙুলের ছাপ পাওয়া যাবে, যাতে আমরা প্রমাণ পেয়ে যাব। খুনি যদি বুদ্ধিমান হয় তবে সে চাইবে এই গ্লাসটা সরিয়ে ফেলতে। ঈশ্বরী মাসিমা খুব কিপটে ছিলেন ঠিকই, কিন্তু উনি তার বাড়ির একটা গোপন সিন্ধুক কবিতার থেকে লুকিয়ে রাখতেন। কবিতা হয়তো সেটা জেনে ফেলেছিল। আর পালানোর পথ নেই। আমরা জানতাম তুমি আসবে কবিতা। শাশুড়ির কিপটিমি সহ্য না করতে পেরে তুমি ওনাকে চিরতরে সরিয়ে দিয়েছো। না, আমি কেন মারবো? আমি আমি তো ওনাকে শ্রদ্ধা করতাম। সুনিতার ঝোল মাংস খেয়েই মা মারা গিয়েছেন। আমাকে কেন দোষ দিচ্ছ? কবিতা, গ্লাসের অবশিষ্টাংশ পরীক্ষা করে দেখা গিয়েছে তাতে তেলের কড়া গন্ধ ছিল। তুমি শাশুড়ির লুকোনো তেলের ড্রাম থেকে তেল চুরি করতে গিয়েছিলে আর মা দেখে ফেলেছিল, তাই তুমি ওই দুধের সাথেই ওই তেলের বিষ মিশিয়ে দিয়েছো। শুধু তাই নয় কবিতা, সিন্ধুক খোলার সময় মাসিমা জেগে গিয়েছিলেন। তুমি ওনাকে বালিশ চাপা দিয়ে মেরেছো। এই দেখো, বালিশের ওপর তোমার নখের দাগ। তুমি ভেবেছিলে সুনিতার ওপর দোষ চাপিয়ে তুমি পার পেয়ে যাবে। আমি আমি করেছি সব। আমি আর পারছিলাম না ওনার অভাবের অত্যাচার সহ্য করতে। এক ফোঁটা তেলের জন্য উনি আমাকে চোর বলতেন। নিজের বাড়ির খাবার খেতে পারতাম না। আমার কি কোনো ইচ্ছে নেই? ইউকে ভালো মন্দ খাওয়ানোর জন্য আমাকে আজ খুনি হতে হলো। কবিতা, তুমি এত নিচে নামতে পারলে? মার কিপটেমি হয়তো বিরক্তিকর ছিল, কিন্তু মা তো আমাদেরই আপনজন ছিলেন। তুমি শুধু টাকার লোভে মাকে মেরে ফেললে। বৌদি, তুমি সম্পত্তির ভাগ আমাকে দেবে না বলেই কি মাকে মেরেছো? ছি, আমি তোমাকে কত ভালোবাসতাম। সুমন, পুলিশ বাইরে দাঁড়িয়ে আছে। কবিতার এই অপরাধের শাস্তি আইন দেবে। কিপটেমি একটা রোগ হতে পারে, কিন্তু সেই রোগের চিকিৎসা খুন হতে পারে না। বড়দের এই লড়াইয়ে আজ আমি আমার প্রিয় ঠাকুমাকে হারালাম।
এমনই রহস্যময় ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব